প্রায় ৫-৬ দিন পর আবার ভ্লগ আপলোড করছি। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন, আর আমরা এই কয়েকদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজ তোমাদের সাথে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ সকালে আমি, রনো আর মা যাচ্ছি কলকাতা। সঙ্গে নিয়েছি একটা ফাঁকা ট্রলি, যেটাতে করে যতটা পারবো জামা কাপড় নিয়ে বর্ধমান চলে আসব। অফিস করবে বলে দীপ দুদিন আগেই কলকাতা চলে গেছে, আজকেই ওর ফেরার কথা। সেই কারণে আমি, মা, রনো যাচ্ছি সকালবেলার বাস ধরে। একসাথে দীপের সাথেই ফিরে যাব। এবার তোমাদের তো মনে হতেই পারে যে এই নতুন বাড়ি হলো, সব সাজানো গোছানো হলো, হঠাৎ করেই কেন কলকাতার সব জিনিসপত্র বর্ধমান চলে আসছে। আমরা চেপেছি 8টার বাসে। দীপ 11টায় অফিস যাবে, তার আগে আমাদের ঢুকতে হবে। সকালে তো আমরা কেউ কিছুই খেয়ে বেরোইনি। মা বলেছিল আমি ঠিক টিফিন নিয়ে নেব। মা এনেছে লুচি আর আলু ভাজা, ওটাই এখন আমরা খাবো। এইবার যেতে যেতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি, যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের জানাবো, কিন্তু কোনো কাজ যতক্ষণ না হচ্ছে তার আগে কাউকে জানানোটা আমার খুব একটা ঠিক বলে মনে হয় না। 13ই মে 2026 আমি, রনো আর দীপ চলে যাচ্ছি ক্যানাডা। যতক্ষণ এই ভিডিওটা তোমরা দেখছো আমরা হয়তো এয়ারপোর্টে পৌঁছে গেছি। আসলে কোনো কাজ যতক্ষণ না হচ্ছে তার আগে অবধিও সেই কাজটার কোনো নিশ্চয়তা থাকে না। আজকাল তো কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নেই। আজই ভালো আছি, কালই হয়তো দেখবো কিছু খারাপ হয়েছে। এই যেমন আমার দিদা যেদিন চলে গেল, ঠিক তার আগের দিন আমার বাবার মৃত্যুদিন উপলক্ষে বাড়িতে একটা নাম গানের অনুষ্ঠান রাখা হয়েছিল। সেখানে কত মানুষজন এসেছিল, তাদের সকলের সাথে দিদা কথা বলেছে, হেসেছে, ছবি তুলেছে। ঠিক তার পরের দিন সেই মানুষটা আর নেই। নেই মানে সে পৃথিবীতেই আর নেই, তাকে আর কোনোদিন ছুঁতেও পারবো না। অনুষ্ঠানে আসা মানুষগুলো কেউ বিশ্বাসই করছে না এই কথাটা। তাই যতক্ষণ না এয়ারপোর্ট যাচ্ছি, ফ্লাইটে উঠছি, সবটাই অনিশ্চয়। আমাদের জীবনের প্রথম বিদেশ যাত্রা ঘটেছিল 2022-এর মে মাসে। তখন রনর বয়স ছিল 1.5 বছর। তারপর 2023-এর শেষের দিকে আমি আর রনো বাড়ি ফিরে আসি, এবং তার কিছু মাস পরে দীপ ফিরে আসে। প্রজেক্ট শেষ হয়ে যায়। অফিস থেকে বলেও ছিল যে নেক্সট প্রজেক্ট থেকে তোমাকে আবার কানাডা পাঠানো হবে। কিন্তু সেই ব্যাঙ্গালোরে থাকাকালীন আমাদের মাথায় একটা বাড়ি কেনার ভূত চেপেছিল। সেটা তো কিছুতেই হয়ে উঠছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এইবার যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই একটা বাড়ি কিনে তারপরেই যাব। দীপ তো 2024-এর প্রথম দিকেই কানাডা থেকে ফিরে আসে, এবং তার কিছুদিন পরেই আমরা কলকাতায় ভাড়া থাকতে শুরু করি, এবং তখন থেকেই আমরা নতুন বাড়ি দেখা শুরু করে দিই। বহুদিন ধরে এই সোফাটা দেখানোর কথা ভাবছি, সেটা আর কিছুতেই সময় হয়ে উঠছে না। আসলে এখন তো আর কলকাতায় থাকছি না, বেশিরভাগটা বর্ধমানেই থাকছি। এই সোফাটা যেদিন আমরা অর্ডার দিই তার 3-4 দিন পরেই আমরা জানতে পারি এখন আর আমরা ইন্ডিয়ায় থাকছি না। আমরা এখানে না থাকলেও এই সোফাটা আমাদের দরকার ছিল, কারণ আমাদের টোটাল 3টে নিচে পেতে শোয়ার গদি আছে, সিঙ্গেল। তো সেইগুলো একটা জায়গায় ডাম্প করে রাখা ছিল। সেখানটা রিনাদি না পরিষ্কার করতে পারতো, না মুছতে পারতো। আর ওইগুলো ঢুকিয়ে রাখার মতো কোনো বড় আলমারিও ছিল না। সেই কারণে এই সোফাটা আমরা অর্ডার দিই, যেটার ভেতরে স্টোরেজ আছে। সেখানে 2টো গদি তো ধরে গেছেই, প্লাস আমাদের ব্ল্যাঙ্কেটগুলোও ধরে গেছে। আর একটা গদি ওপরে পেতে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দিলাম। এইটা রেখে এই কর্নারটা এত সুন্দর লাগছে, যখন জানলা দিয়ে হাওয়া দেয় এইখানটায় বসলে মন প্রাণ জুড়িয়ে যায়। এটা তো পুরোটাই কাঠের, পিছনে গদি না দিলে ঠিক আরাম করে বসা যাবে না। সেই কারণে অনলাইনে আমি কটা সুন্দর সুন্দর কুশন কার্টে অ্যাডও করে রেখেছিলাম, কিন্তু সেসব আর কিছুই কিনবো না। দীপ কানাডা থেকে ফিরে আসার কিছু মাস পরেই আরও একবার যাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু তখন আমরা যাইনি শুধুমাত্র এই বাড়িটা কিনবো বলে। খাতায় কলমে তখন কিনেও ফেলেছিলাম, কিন্তু বাড়িটা ছিল আন্ডার কনস্ট্রাকশন। অবশ্য অনেকে এমনও করে, কিনে রেখে চলে যায়, বাড়ি তৈরি হওয়ার পরে যখন হ্যান্ড ওভার হয় সেই সময় আবার দেশে ফিরে আসে। কিন্তু আমরা সেটা চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের চোখের সামনেই পুরো কাজটা হোক, এবং আমরা যেন সবটা নিজের মনের মতো করে তৈরি করে নিতে পারি। 2025-এর প্রথম দিকে আবার আমাদের 3জনের ভিসা হয়। তারপর থেকেই খালি ভাবতাম এই বোধহয় আমাদের পাঠিয়ে দেবে, কিন্তু সেটা হয়নি বিভিন্ন কারণে। আমাদের ইচ্ছা মতোই তো আর সব কিছু হবে না। এরপর 2025-এর একদম শেষের দিকে বাড়িটা হাতে পাই, রং করি, পরিষ্কার করি এবং গৃহপ্রবেশ করে ফেলি। আর ভিসা হওয়ার এতদিন অবধিও যখন আমাদের পাঠায়নি, তাই মনে মনে কেমন একটা ভেবেছিলাম যে আর বোধহয় পাঠাবে না, আমরা এখানেই থাকবো। আসল কথা, নতুন বাড়িটা হাতে পাওয়ার পর থেকে বাইরে যাওয়ার ইচ্ছাটাই যেন সম্পূর্ণভাবে চলে গিয়েছিল। এই বাড়িতে যখন থাকতে শুরু করলাম, আর যখন বুঝতে শুরু করলাম এটা শুধুই আমাদের বাড়ি, মানে আমাদের নিজেদের বাড়ি, এখান থেকে কেউ কখনো আমাদের চলে যেতে বলবে না। দেওয়ালে একটা সামান্য ফুটো করার জন্য, এসি ইনস্টল করার জন্য, বা বাড়িতে কোনো কাজ করাতে হলে কারোর পারমিশন লাগবে না। আসলে প্রথম থেকেই ভাড়া বাড়িতে থেকে থেকে আমাদের কেমন যেন একটা অভ্যাস হয়ে গিয়েছিল।
নিজের বাড়ির আনন্দটা যখন পেতে শুরু করলাম তখন আমরা একটা অন্য জগতেই ঢুকে গিয়েছিলাম। বাইরে যাওয়ার কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। দীপ তো অফিস চলে গেছে, ওখানেই খাবে। দুপুরবেলা আমাদের জন্য বানিয়ে নিলাম আলু ভাতে ভাত, ডিম সিদ্ধ। আর গতকাল দীপের এক বন্ধু এসেছিল, তার সাথে দুজনে মিলে চিকেন রান্না করেছিল। তার অল্প একটুখানি ছিল, ওটা আমি ভাত দিয়ে খেয়ে নিলাম। এই বাড়িতে তো আর কোনো রকম খাবার জিনিসই আমি রাখি না, তো এসেই ওই জন্য অল্প কয়েকটা জিনিসের জন্য ব্লিঙ্কিট করেছিলাম। সাথেই দুটো ডাব অর্ডার করেছিলাম। আর এই যে চামচটা, এই রকম টোটাল 5টা চামচ আমাকে রিঙ্কি দিয়েছে। এটা ঠিক চামচ বলা চলে না, এটার সাথে স্ট্র রয়েছে, মানে এটা ডাব খাওয়ার জন্যই। স্ট্র দিয়ে ডাবের জলটা খেতে হবে, আর ওই স্পুনটা দিয়ে ডাবের ভেতরের শাঁসটাকে সুন্দর করে চেঁচে খাওয়া যাবে। আমাদের নর্মাল চামচগুলো তো খুব ছোট হয়, মুখটা অনেকটা না কাটলে চামচগুলো ঢোকে না। এই চামচটা এত ভালো হয়েছে, এই দেখো কি সুন্দর বেরিয়ে আসছে। রিঙ্কি দেখ এই চামচটা কি সুন্দর কাজে লাগছে। এরপরে আমরা কিছু গোছগাছ করে নিলাম, মানে ওই ব্যাগটার মধ্যে যা কিছু নিয়ে যাওয়ার সব ভরে নিলাম, যতটুকু ধরলো। তারপরে দীপ এলো অফিস থেকে, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। শুধু বেরিয়ে পড়লাম তো নয়, কিছু জিনিস যেমন গাছগুলো, এই এয়ার ফ্রায়ারটা, এগুলো সব ধরে ধরে নিয়ে যেতে হবে। একবারে তো হবে না বারবার ওপরে আসা আর যাওয়া। তবে এখন ভাগ্য ভালো লিফটটা আছে, না হলে তো গৃহপ্রবেশের সময় আমাদের যা অবস্থা হয়েছিল, লিফট ছিল না, আর ওই 5 তলায় জিনিস নিয়ে নিয়ে উঠতাম আর নামতাম। আমাদের কলকাতার এই ফ্ল্যাটটা যেমন সাজানো আছে তেমনই থাকবে। আমি শুধু গাছগুলো আর কয়েকটা জিনিস যেগুলো আমি ক্যানাডা নিয়ে যাব সঙ্গে করে, সেগুলোই এখান থেকে নিয়ে যাচ্ছি। দীপের, আমার আর রনর এই 3জনের জামা কাপড়ই শেষ হচ্ছে না এখন অবধি। এই নিয়ে টোটাল 2বার আমি জামা কাপড় নিয়ে গেছি। তারপরেও এখনও রয়েছে, যেগুলো হয়তো এর পরের বার নিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে ডানলপের একটু আগে রাস্তার 2 পাশে লাইন দিয়ে অনেকগুলো চায়ের দোকান আছে, ওখানেই দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। এখানে এমনি খাবার টাবারও পাওয়া যায়, মোমো, ঘুগনি, কিন্তু আজকে যেহেতু আমাদের সকলের খুব খিদে পেয়েছে, তাই কিছুই পাওয়া যাচ্ছে না। আগেরবার যখন কানাডা গিয়েছিলাম তখন আমাদের এতটা হয়রানি হয়নি। আমরা তো বর্ধমানেই ছিলাম, আমাদের সব জিনিসপত্রও বর্ধমানে ছিল। কিন্তু এবারে বর্ধমানে যা আছে আছে, কলকাতাতেও আর একটা নতুন সংসার হয়েছে, সেখানেও দুনিয়ার জিনিস। একটা জায়গায় থাকতে গেলে তো লাগেও অনেক কিছু। এবারে আমাদের এই বড় গাড়িটা, যে আমাদের সর্বক্ষণের সাথী, সেটাকেও বিক্রি করে যেতে হবে, এবং বিক্রিটাও এমন সময় করতে হবে যেন নামটাও ঠিক সময় ট্রান্সফার হয়ে যায়। খুব কম করে যদি ধরি যে 1 বছরের মধ্যে আমরা ফিরে আসব, তারপরেও এই গাড়িটা আর ব্যবহার করা যাবে না। গাড়ি এমন জিনিস, বছরের পর বছর যদি ফেলে রাখা হয়, তাহলে সেটা তো না ঠিক করে চালানো যায়, আর না তখন বিক্রি করা যাবে। বাড়িতে যদি গাড়ি চালানোর মতো কেউ থাকতো, তাহলে অবশ্যই রেখে যেতাম। আমাদের যে স্কুটিটা, যেটা আমরা ব্যাঙ্গালোরে কিনেছিলাম, কলকাতায় ব্যবহার করি, সেটাকে বাড়ি নিয়ে আসতে হবে। তারপরে আছে আমাদের নতুন বাড়ির ফাইনাল রেজিস্ট্রেশন, সেটাও আমাদের যাওয়ার আগে করে ফেলতে হবে। এই এতগুলো কাজ মিটলে, কলকাতার পাট চুকলে, তারপরে শুরু হবে ব্যাগ গোছানো। তার সাথে চলবে অনলাইন শপিং। যখন যেটা মনে পড়বে টুক করে অনলাইনে অর্ডার করে দেবো, আবার দেখতে হবে যে ঠিক যাওয়ার আগে আসবে কিনা। 5-6টা বড় বড় ট্রলি প্যাক করতে হবে। কী নেব কী নেব না ভাবলেই আমার মাথা কেমন বনবন করে ঘুরছে। বকবক করতে করতে বাড়ি পৌঁছে গেছি। মাকে আমাদের বাড়িতে নামিয়ে আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে। এই বাড়িটা তো রং হচ্ছিল কিছুদিন আগে, আমি ভিডিওতে দেখিয়েছি। তো ওপর নিচ একদম রং করা কমপ্লিট। এটা হলো আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর। আর এই ঘরটা দেখাই, যেটা আমার শাশুড়ি মায়েরই ঘর। ফাঁকা বাড়ি রং করা একরকম, আর বাড়িতে জিনিসপত্র থাকা সমেত রং করা আরেক যুদ্ধ। সেটা যাদের হয় তারাই জানে। তবে রং হওয়ার পর গোটা বাড়িটা এত সুন্দর লাগছে, ঝুল টুল নোংরা সব তো চলে গেছে, ঝকঝক করছে একদম। ঘরের ভেতরটা রং হয়ে গেছে, এইবার বাইরেটা হবে, কিন্তু সেটা হয়তো আমরা আর দেখে যেতে পারবো না, তার আগেই চলে যাব। তোমাদের তো আগেই জানিয়েছি যে 2025-এই আমাদের ভিসা হয়ে গেছিলো। তার কিছুদিন পরেই আমাদের চলে যাওয়ার কথা, কিন্তু যাওয়া হয়নি, কোনো কারণে আটকে ছিলাম। এখন বুঝি যে দিদার জন্যই হয়তো আটকে ছিলাম। দিদার এই চলে যাওয়াটা, দিদার কাজ, সমস্ত কিছু যে এত নির্বিঘ্নে করতে পারলাম। একবার যদি দেশ ছেড়ে চলে যেতাম, তাহলে ঠিক ওই সময়েই দিদাকে একবার শেষ দেখা কি দেখতে পারতাম, এই বিষয়ে যথেষ্ট সংশয় আছে। কারণ ইন্ডিয়া থেকে কানাডার দূরত্ব অনেকখানি। যাই হোক, কী হতো কী হতো না সেসব ভেবে এখন লাভ নেই। কারণ আমরা যা প্ল্যানিং করছি, আমাদের ওপরেও আরেকজন আছেন, তিনি আমাদের সমস্ত কিছু প্ল্যান করে রেখেছেন, সব সাজিয়ে রেখেছেন। আজকের দিনটা আমাদের কি বিভৎস কাটলো। একটা দিনের মধ্যেই, সেই সকালে বেরিয়ে কলকাতা গিয়ে থেকে খেয়ে কাজ মিটিয়ে সব ব্যাগ গুছিয়ে আবার বর্ধমান ফিরে এলাম সন্ধ্যের মধ্যে। বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, রনকেও একটু আগে খাইয়ে দিলাম। এখন আমরা খেতে বসেছি। আজকের মেনু হলো আলু পটলের তরকারি, আলু ভাজা, আর ডিম কষা। ডিম কষাটা যা করেছে না মা আজকে, দুর্দান্ত। যতদিন আছি মায়ের হাতে রান্না খেয়ে নিই, কারণ এরপর নিজেকেই রান্না করে খেতে হবে। ওখানে তো কিনে খাওয়ার অপশানটাও অনেকটা কম।
যদি আমার ভ্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। গুড নাইট।